তো আমাদের আশা করি রেকর্ডিং রেডি। ওকে, তো আজকে আমরা ফার্স্টে আমাদের পাইথন দিয়ে শুরু করবো। তো পাইথনের আমাদের ক্লাস মানে কয়েকটা ক্লাস করাবো, যেখানে আমরা পাইথনের বেসিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, যেটা আমাদের মোটামুটি লাগবে যেগুলোতে কাজ করার সময়, যেগুলো একদম বেশি ইম্পর্টেন্ট। তার আমাদের ভেরিয়েবল কি, মোটামুটি যারা সিএসিটা শিখে গে সিএসি অর্থাৎ ম্যাক্সিমাম সিএসি, তাই না? তো মোটামুটি আমরা সবাই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো একটা শিখে আসছি ভার্সিটি লাইফে, তো সেখানে আমরা ভ্যারিয়েবল কি, ডাটা টাইপ কী বলতে আমার আইডিয়া আছে। তারপরে ওই জিনিসগুলো আমরা একটা রিক্যাপ করবো, তারপরে পাইথনের যে সিনট্যাক্সগুলো আছে ওগুলো কীভাবে লিখতে হয় সেই স্থানগুলো দেখবো, ঠিক আছে, এভাবে আগে যাবো। তো প্রথমত আমাদের হোয়াট ইজ পাইথন, পাইথনটা কী? তো পাইথনটা হলো আমাদেরকে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। কী বলা হয়? ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এখন ইন্টারপ্রেটেশন করার কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমাদের এই যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কম্পাইলার আছে এবং ইন্টারপ্রেটার আছে, তাই না? কম্পাইলার তো সবাই জানে। কম্পাইলার আমাদের কোথায় ছিল? সিতে যখন করেছেন তখন আমাদের কম্পাইলার কিন্তু নামটা শুনছিল না, কম্পাইলর। তো আমাদের দুই রকমের ট্রান্সলেটর থাকে, একটা কম্পাইলার, একটা ইন্টারপ্রেটর, ঠিক আছে? তো আমাদের পাইথনটা হলো ইন্টারপ্রেটর। তো এটা হলো সেজন্য বলা এটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। কারণটা কি? আমাদের কম্পাইলার, আমরা যদি আগে কম্পাইলারটা বুঝে ট্রাই করি। কম্পাইলার হলো যেটা আমাদের যখন আমরা একটা কোড লিখি, কোনো একটা ফাইলে কোড লিখি, কোডটা যখন আমরা রান করি, রান করার পর আমাদের ওই ফাইলের ভিতরে যতগুলো লাইন অফ কোড থাকে, সেটা 10 লাইন হোক, 20 লাইন হোক বা 100 200 যে কোনো লাইন অফ কোড হোক না কেন, ও পুরো লাইনটাকে সে ট্রান্সলেট করবে, কম্পাইল করবে, দেন আমাকে আউটপুটটা দেবে, ঠিক আছে? এটা আমাদের কম্পাইলারের কাজ। আর আমাদের পাইথন কি ইন্টারপ্রেটর, এটা কি করে লাইন বাই লাইন, ঠিক আছে, এটা লাইন বাই লাইন এক্সিকিউট করে দেন আমাকে আউটপুট দেবে। মনে করি আমি 10টা লাইন লিখছি, সে প্রথম লাইন এক্সিকিউট করবে, তার এগেইনস্টে একটা আউটপুট দেবে, সেকেন্ড লাইন এক্সিকিউট করবে, একটা আউটপুট দেবে। সে যদি থার্ড নাম্বার লাইনে যা এরর পায়, ওখানে স্টপ, ফোর্থ নাম্বার লাইনে যাবে না সে। আর কম্পাইলার কি করে? কম্পাইলার পুরো কোডটা সে আগে কম্পাইল করে ট্রান্সফার করে দেন আমাকে এররটা দেবে, কোথায় কোথায় এরর, মানে সিরিয়ালে সবারও সে দিয়ে দিবে। কিন্তু পাইথন সেটা না, পাইথন আমার যেখানে এরর পাবে সেখানে সে থেমে যাবে, ওই জায়গায় গিয়ে এররটা হবে সেটা আমাকে দেবে। তো সেজন্য বলা পাইথনটাকে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? তো এটা হলো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন ইজ অ্যান ইন্টারপ্রেটেড অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল অ্যান্ড জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারপ্রেটেড কেন, ওটা তো বুঝলাম, তাই না? হাই লেভেল কি জন্য? কারণ এটা আমাদের রিড করা, রাইট করা আমাদের খুবই ইজি। এটা মূল ওয়ান কাইন্ড অফ পাইথনের যে আমরা সিনটেক্সগুলো আছে, এগুলো আমাদের মানুষের যে কথা, মুখের যে ভাষা, সেটার মতো। আমাদের ইন আছে, তারপরে আমাদের ফর, দেন আমাদের ব্রেক বা আমাদের সিনটেক্সগুলো আছে, এগুলো ওয়ান কাইন্ড আমি ইংলিশে যেভাবে লিখি, ওয়ান কাইন্ড আমি পাইথন সেভাবে লিখতেছি, ঠিক আছে? মানে আমাদের সি প্রোগ্রামের মধ্যে কমা দ্বারা এগুলি টপ বা এই যে সি প্লাস প্লাস যেসব ল্যাঙ্গুয়েজ আছে, ওইসব কমা টমা নাই, ওগুলো সব কি আমাদের উঠে দিচ্ছে এখান থেকে। তো আর এটা আমাদের খুবই ইজি। তার মধ্যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এখন জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কি জন্য? কারণ এগুলো এটা আমাদের এই পাইথন শিখে শুধু আমি একটা সেক্টরে যাবো তা কিছু না, এটার মধ্যে যদি মাল্টিপল স্ট্যাকে আমি মুভ করতে পারবো। এটা করে শিখতে অনেক কিছু করতে হবে। যেমন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, দেন এটার মধ্যে আমরা এআই নিয়ে কাজ করতে পারবো, এটা নিয়ে আমরা সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবো, এটা নিয়ে আমরা ডেটা অ্যানালিসিসের কাজ করতে পারবো। মানে এই একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি অনেকগুলো স্ট্যাকে খুব ইজিলি মুভ করতে পারবেন, ঠিক আছে? সেজন্য বলা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। দেন পাইথন ইজ নন ফর ইটস সিম্পল সিনটেক্স, রিডেবিলিটি অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা আমাদের সিনটেক্স সিম্পল, আপনি যখন করবেন, যারা দেখছেন অলরেডি জানেন সিনটেক্সগুলো কীরকম, ঠিক আছে? যারা ফর লুপ ইউজ করছেন বা লুপ ইউজ করছেন, অনেক কাহিনী করা লাগে। পাইথনে যে সেরকম কোনো কাহিনী নেই, ঠিক আছে? ইজি। বা আমি কোনো একটা লাইন প্রিন্ট করতে খুব ইজিলি প্রিন্ট করতে পারে, আমাদের কোনো কিছু ইম্পোর্ট করা লাগে না, রেডি প্রিন্ট লিখবো, আমার প্রিন্ট লিখলে চলে আসবে, ঠিক আছে? তারপরে আমরা যদি ইভলিউশন অফ পাইথন দেখি, মানে পাইথনের যে উত্থান পতন, যেটা পতন তো হয় না, উত্থান আর কি। তো আমাদের সর্বপ্রথম কত সাল থেকে? 1989 সাল প্রথম আর কি আমাদের ডেভেলপমেন্ট স্টার্ট হয়। দেন আসে আমাদের 1991, যেটা আমাদের ফার্স্ট রিলিজ হয়, সেটা কি 0.9.0 প্রথম যে ভার্সনটা পাইথনের। আর এখন কত 3.14.3.5 এরকম কিছু একটা, ঠিক আছে? তো ওই 0.9.0 থেকে এখন এত চলে আসছে। তারপর 1994 সালে শুরু 1 পয়েন্ট, মানে ফার্স্ট 1, দেন 1.1, 1.2, 1.3 এরকম 1.x। এখানে অ্যাড হয় কি আমাদের ফাংশনাল টুলস অ্যাড হয়, যেমন আমাদের ম্যাথ, ফিল্টার, ল্যাম্বা, এইসব জিনিস অ্যাড হয়। তারপর 2000 সালে আমাদের শুরু হয় পাইথনের ভার্সন 2, ঠিক আছে? ভার্সন 2 এর ভিতরে আছে এখানে আমাদের লিস্ট কম্পারিজন আসে, ইউনিকোড সাপোর্ট। আর এটা কিন্তু 2 কিন্তু আমাদের ডিসকন্টিনিউ করতে 2020 সালে, 20 সাল থেকে কিন্তু আমাদের 2 ভার্সন নিয়ে কাজ হয় না। তারপরে আমাদের 2008 থেকে শুরু করে এখন বর্তমান পর্যন্ত আমাদের কিন্তু 3 চলতেছে। 3 কিন্তু আরো যাবে, আর কত সাল পর্যন্ত সেটা বলা জানে। পাইথনে আপনি তো ওয়েবসাইট ঢুকেন, ওখানে কিন্তু তাদের ডেডলাইন বলে দেওয়া থাকে, কত সালে কত তারিখ তারা কোন ভার্সনটা রিলিজ করবে, ঠিক আছে? আর আমরা এখন পাইথন দ্বারা কি বুঝি? সাপ বুঝি না, অজগর সাপ, তাই না?
এখন আমরা অনেকে মনে করি মানে যারা ফার্স্ট টাইম না, আমি সিম্পল যখন পাইথন ফার্স্ট টাইম শিখছি, লোগোটা দেখলাম একটা সাপের মতো, প্লাস আমি ভাবছিলাম মানে সাপ থেকে ইন্সপায়ার হয়ে আসছে, কিন্তু বিষয়টি তা না। নেমোনিতে কি একটা আপনার কি বলে একটা টিভি সিরিজ ছিল মান্থলি পাইথন ফ্লাইং সার্কাস, ঠিক আছে? যে টিভি সিরিজটা ছিল ওই টিভি সিরিজ থেকে কিন্তু পাইথন নাম করা হয়েছে পাইথন, এটা কিন্তু সাপ থেকে কিন্তু আসে না, কিন্তু লোগোটা দেখতে আমার কাছে সাপের মতো, ঠিক আছে? তো আমরা এখানে পাইথন শিখেছি, অযোগ্য শিখেছি, যেটি শিখে কেন শিখেছি, কিন্তু এটা আসছে কোথা থেকে আমাদের মান্থলি পাইথন ফ্লাইং সার্কাস এই নামে একটা টিভি সিরিজ ছিল, ওই টিভি সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে নামটা পাওয়া, ঠিক আছে? তো আপনাদের এখানে যখন বেসিক কিছু কোশ্চেন আসতে পারে, এমসিকিউর কোশ্চেন আসতে পারে, বা আপনাদের আমরা যখন এমসিকিউগুলো নিব এখানে আসতে পারে আমাদের প্রথম কত সালে রিলিজ হয়, এটা আর আমাদেরকে ইনভেন্ট করে, এটা বা বর্তমান ভার্সন কত, এটা কত সাল থেকে শুরু হয়, ঠিক আছে? এইসব ছোটোখাটো জিনিসগুলো সেগুলো আপনার বেসিক নলেজের জন্য জানা দরকার, মানে একদম জানা উচিত, যেহেতু পাইথন শিখতে জানা উচিত, কিন্তু আমাদের অলওয়েজ যে লাগবে তা কিন্তু না। আমাদের যে কোনো হিস্টোরি কি জানো, নলেজটা বা ওই জিনিসটা কি বা কীভাবে ওটা আসলো ওগুলো জানার জন্য আমাদের হিস্ট্রি জানা। ওকে, তো তারপর হচ্ছে হোয়াই পাইথন। পাইথনটা আমরা কেন ইউজ করবো আমরা জানি, এটা আমাদের খুবই সিম্পল, এটা খুবই সিম্পল সিনটেক্স, আমাদের কমিউনিটি ইউজ, ঠিক আছে? তো থেকে আমাদের সিম্পল ইজি টু লার্ন, এটা আমাদের খুবই সিম্পল এবং আমাদের শেখাও কি এটা ইজি। দেন আমাদের ভার্সাটাইল, দেন ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এটা কিন্তু আমাদের একদম ফুলি ফ্রি। আমাদের যে পাইথন ল্যাঙ্গুয়েজ এটা কি ফুলি, যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমাদের ফুলি ফ্রি ওপেন সোর্স, আর একটা কমিউনিটি কিন্তু খুবই স্ট্রং কমিউনিটি। আর বলা থেকে ক্যারিয়ার অপরচুনিটি অনেক, আমাদেরকে দেখছিলাম যে আমাদের পাইথন থেকে মানে শিকার করে বা কোন কোন সেক্টর মুভ করতে আমরা দেখেছিলাম প্রথম দিনে, দেখে না মনে হচ্ছে দেখেছেন, ঠিক আছে? তো এখানে তো এই বেসিক বিষয়গুলো আর কি সেগুলো লিখে লাগবে, মানে বেসিক থিওরিগুলো এগুলো দিয়ে দেবো স্লাইড, ঠিক আছে? তো থিওরি এগুলো না লিখলে চলবো আশা করি, তারপরে স্লাইড দিয়ে দেবো। ওকে, তারপরে যে পাইথন নিড ফর দিস রিজন, আমরা বিভিন্ন মিম দেখি না, মিম কি দেখে চলবো না, এই কি এটা না ভিডিও ভিডিও গেছে গা এটা দেখা। তো এখানে একটা ভিডিও ছিল আমাদের, মিম ছিল না ওই যে আপনি যতই কেন আমাদের দেখেন না কোনো গুলি দিয়ে লিঙ্কডিনে বা ফেসবুকে একটা ভাইরাল মিম আছে, ঠিক আছে? তো পাইথন আর লিখে আমাদের সি প্লাস প্লাস জাভার ওগুলো, তো এটা মানে পাইথন হয় কি আমাদের অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি সিম্পল যদি আপনি একটা সি প্রোগ্রামিং আসেন, আপনি যদি কোনো একটা জিনিস কনসোলে মানে টার্মিনালে প্রিন্ট করবেন, ঠিক আছে? তখন আমাদের কী করা লাগে, সি প্রোগ্রামিংয়ে আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট করে, ইম্পোর্ট কি হ্যাশ ইনক্লুড দিয়ে স্টুডিওটা করা লাগে না, দেন এটার ভিতরে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা লাগে, তার ভিতরে আমাদের প্রিন্ট দেওয়া লাগতো, প্রিন্ট দেওয়া তারপরে রিটার্ন দেওয়া লাগতো, অনেক কাহিনী করা, কিন্তু পাইথনে তো বেশি দেওয়া লাগে না, জাস্ট এক লাইন লিখবেন প্রিন্ট কি চাচ্ছেন, মানে জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম যাত্রা পাইথন, প্রিন্ট অ্যাপ অ্যাপ না, ঠিক আছে? তো আমরা যখন ফার্স্ট টাইম প্রোগ্রাম লাগবে মানে প্রথম ফার্স্ট টাইম প্রথম যে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড যেহেতু শুরু করি, ঠিক আছে? তো পৃথিবীতে জানাচ্ছে যে আমরা এলাম এই দুনিয়াতে, ঠিক আছে? তো এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের শুরু, তো আমাদের কিন্তু কোনো কিছু কিন্তু ইম্পোর্ট করা লাগে না, ঠিক আছে? তো এটা আমাদের বিল্ডের একটা মডিউল। তো এই যে প্রিন্ট এটা কিন্তু ব্যাকএন্ডে কিন্তু অটোমেটিক কাজ করে, এর পেছনে অনেক কাহিনী আছে, ঠিক আছে? যেমন আমরা জানি যে পাইথন একটু স্লো, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু স্লো, কারণ এখানে সব কিছু আমাদের প্যাকেজ ইম্পোর্ট করে করে আমাদের কাজ হয়, মানে একদম স্টেপ বাই স্টেপ একদম ভেঙে ভেঙে আমরা সি প্রোগ্রামে যেভাবে আমরা লজিকগুলো লিখি পাইথন সেভাবে লিখা লাগে না। এটা সব কিছু আমরা যাই চাই না কেন, মনে আপনি একটা জিনিস ভাবছেন, এই যে আমরা বললাম যে আমাদের কমিউনিটি হিউজ এটা কমিউনিটি, আপনি একটা জিনিস ভাবছেন, ঠিক আছে? ওই ভাবনাটাকে আপনি চাইলে খুব ইজিলি এটাকে কোডিংয়ের মাধ্যমে আপনি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। তা সার্চ দিবেন, আপনি একটা চিন্তা আসছে আমি এই জিনিসটা করছে, সার্চ দিবেন পাইথন দিয়ে করবেন, দেখবেন ওটা প্যাকেজ অভাব নেই, ওটা দেখবেন কেউ না কেউ ওটা প্যাকেজ করে রাখছে, ঠিক আছে? সো এই জন্য আর কি এটা কমিউনিটিটা অনেক ভালো। তো সেই ভালো কমিউনিটি আমরা চলে আসছি। তো ইম্পর্টেন্স অফ পাইথন, তো এখানে আমরা একটু ক্যারিয়ার অপরচুনিটিটা দেখি, যেমন কোন কোন সেক্টর দিতে পারবো আমরা। তো বলা আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট যে আমরা শিখবো আর কি, এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্টে শিখবো, গেম ডেভেলপমেন্ট আছে, ডাটা সায়েন্স আছে, মেশিন লার্নিং আছে, অটোমেশন, আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, সায়েন্টিফিক কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হিউজ সেক্টর, ঠিক আছে? তো এখানে যে আমরা বলি এখানে আমাদের দুইটা সেক্টর ভিতরে আমাদের ফোকাস মানে পরে আমাদের শেখার পরে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট আর একটা আমাদের কি ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা, ঠিক আছে? এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা কিন্তু এখানে কাজটা করবো বা আমরা এটা শেখার পর আমরা এই দুটো জিনিস মুভ করতে পারবো, যেহেতু আমাদের ফুললি ফোকাস কিন্তু জ্যাঙ্গো, মানে জ্যাঙ্গো কি পাইথন একটা ফ্রেমওয়ার্ক,
ওয়েব ফ্রেমওয়ার্ক, কি ফ্রেমওয়ার্ক? ওয়েব ফ্রেমওয়ার্ক। এখন আপনি যাচ্ছেন গেম ডেভেলপমেন্টে যাবেন, তো পাইথনে গেম ডেভেলপমেন্টের যেসব ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনার পাইগেম, বারো বিভিন্ন গেম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক আছে, ওগুলোকে আপনি ইউজ করতে পারেন। বা আপনি যাচ্ছেন ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিং চলে যাবেন, তখন ওই রিলেটেড যে আছে টেনসরফ্লো, কেরাস, ওইসব লাইব্রেরিগুলো আমাদের বা প্যাকেজগুলো ইউজ করে আমরা কাজ করতে পারবো। তো আমরা, হ্যাঁ, আপনি যদি চান যে আমি এআই নিয়ে ক্যারিয়ার করবো, তাও করতে পারেন। আপনার তাহলে পাইথন এজ এ পাইথন ল্যাঙ্গুয়েজ আগে ভালো করে আপনি জানতে হবে, তারপর অন্যদিকে আপনি বুক করতে পারবেন। তারপর আমরা চলে আসি সেক্টর ওয়াইজ, যে আমরা দেখি মানে কোন সেক্টরে কি, যেমন আছে ওয়েব ডেভেলপমেন্টে, মানে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের জন্য পাইথনের 3টা ফ্রেমওয়ার্ক আছে, জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্টিফাই। এই 3টার নাম শুনছেন সবাই? যেমন আমাদের জ্যাঙ্গো, এটা যেটা আমরা করবো, ফ্লাস্ক এবং ফাস্টিফাই। তো ফ্লাস্কটাকে আপনার লাইট ওয়েট কোনো যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বানাতে চান বা কোনো মডেল ইন্টিগ্রেট করতে চান, ফ্লাস্কের মাধ্যমে ভিজিট করতে পারেন। আর ফাস্টিফাই বর্তমানে ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে, এটা শুধুমাত্র এপিআই ডেভেলপমেন্টের জন্য। কিসের জন্য সবচেয়ে বেস্ট? এপিআই ডেভেলপমেন্ট। তো আমরা এপিআই কি সেগুলো জানবো পরে। আর বর্তমানে যেটা আমাদের এআই বা মডেল ট্রেনিং বা মডেলকে ইন্টিগ্রেট করার জন্য কিন্তু ফাস্টিফাই ভালো হয়। হ্যাঁ, আমি চাইলে জ্যাঙ্গোতে করতে পারবো, জ্যাঙ্গোতে করতে পারবো তা কিন্তু না, জ্যাঙ্গোতে কিন্তু করা পসিবল। কিন্তু ওই যে কিছু সেক্টর বলে না, কিছু জিনিস কিছু পারপাস জন্য স্পেশাল বানানো, যেমন আমাদের জ্যাঙ্গোটা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য বা এই সেক্টরটাকে ফোকাস করে কিন্তু বানানো। আপনি ব্যাকএন্ডের অনেক কিছু জ্যাঙ্গোর ভিতরে পেয়ে যাবেন, যেটা আপনি ফাস্টিফাই বা ক্লাস কিন্তু পাবেন না। ঠিক আছে? তারপর পাইথন পর গেম ডেভেলপমেন্ট, পাইগেম, পান্ডা 3D, গোডট, এগুলো আছে। তারপর আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে শিখতেছেন পাইকিউটি, টিকে ইন্টার, কিউবি, ইলেকট্রন। তো এরকম মানে সেক্টর ওয়াইজ আপনি যে সেক্টর যেতে চান, এই লাইব্রেরি বা এই ফ্রেমওয়ার্কগুলো আপনি শিখেন, তাহলে হয়ে যাবে। যেমন ডাটা সায়েন্স বা অ্যানালিটিক্সের জন্য যারা কাজ করতে চান, মোটামুটি ভার্সিটি লাইব্রেরিগুলো করে, যেমন পান্ডাস নিয়ে কাজ করা হয়, নামপাই, ম্যাটপ্রোটি, সাইফাই। যারা শিখেছে তারা মোটামুটি সবগুলো নিয়ে কাজ করছে, তাই না? মানে যারা শেষের দিকে শিখছে, মানে শুরুর দিকে না, যারা মোটামুটি শেষের দিকে, তারা কিন্তু এগুলো মোটামুটি পান্ডাস, নামপাই কোনটা কী জন্য দিচ্ছে সবাই জানে। ঠিক আছে? দেন আছে আমাদের এআই অ্যান্ড মেশিন লার্নিং, যেটা সবচেয়ে বর্তমান যুগে সবচেয়ে কী বলে হট টপিক্স, তাই না? আমাদের এআই অ্যান্ড মেশিন লার্নিং। তা এআইটাই আমাদের, যদি আমরা এআই মেশিন লার্নিং কাজ করতে চাই, আমাদের সাইকিট লার্ন আছে, টেনসরফ্লো আছে, পাইটর্স, কেরাস, ওপেনসিভি। ঠিক আছে? তো এই প্যাকেজগুলো বা এই লাইব্রেরিগুলো আমাদের লাগে। আমি এআই মেশিন লার্নিং যে আপনি শিফট করতে চান, তাহলে এটা ইউজ করবেন। দেন আছে আমাদের আইওটি অ্যান্ড রোবোটিক্স। আর যদি আপনি রোবোটিক্স শিফট করে যান, তখন আপনাকে এই যে জিপিআইও, দেন মাইক্রো পাইথন, এগুলো লাগে আর কি। তো এটা গেল। তো এই মোটামুটি একটু দেখার পরে আমরা কিন্তু এখন ডেভেলপার হয়ে গেছি। ঠিক আছে? তো এখন আমাদের ডিসিশন নিতে আমরা কোন দিকে যাবো, অনেকে দেখছি না আমরা। এখন আমাদের টার্গেট আমরা ডিসিশন হয়ে যাবো, এখন এই সেক্টর মুভ হবো। সেখানে তো আমরা অনেক কাহিনী দেখলাম, আমরা ওয়েব ডেভেলপমেন্ট দেখলাম, গেম ডেভেলপমেন্ট দেখলাম, ডাটা সায়েন্স দেখলাম। আমরা যাবো কোন দিকে? ওয়েবের দিকে যাবো। টার্গেট যাই থাকুক না কেন, দেশের টার্গেট একটাই, ওয়েব ডেভেলপমেন্ট। আর এর বাইরে তো আপনি চান আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি আরও অন্যদিকে মুভ করবো, সেটা আপনি করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার রাখে। কিন্তু এখানে তো আপাতত আমরা ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এবার আসি। এই ভিডিও একটু চলে না, ভালো না কিছু, এটা 2-3টা ভিডিও রাখলাম, ভিডিও না চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তো সবাই, ভিডিওটা তো সবাই দেখছেন, তাই না? একটু ইমাজিন করে নেন। ঠিক আছে? ভিডিও চলে না, ইমাজিন করে নিতে হবে। তো এখানে আমাদের এখন আমরা পাইথন দিয়ে শুরু করতে যাই। তো আমাদের যেটা যেটা লাগবে, পাইথন প্রথমে ইনস্টল করা, কি লাগবে? তোমার প্রথম কাজ পাইথন ইনস্টল করা। তো এখন এই পাইথন না সেই পাইথন না, তো সবাই একটু সব পিসিটা ওপেন করেছেন, সবাই একটু ওপেন করে। তো আমরা এটাকে পাইথনটা দেখি আমাদের সিস্টেমে ইনস্টল করা আছে কিনা। তো আমরা এখন চলে যাবো সিএমডিতে। এখানে এসে লিখবো পাইথন -11 ভার্সন। আমারটা বলছে নাই। ঠিক আছে? এই যে বলছে পাইথন ওয়াজ নট ফাউন্ড। এই যে নট ফাউন্ড হচ্ছে কার কার এরকম ভালো হয়েছে। হ্যাঁ, সেটাই নতুন করে শোনা লাগবে। আচ্ছা, আছে কারটাই? কারোটা আছে? বাহ, যাক, কয়েকটা আছে। দেখেন তো, আমাদের মনে করেন নাই। ঠিক আছে? সিএমডি লিখে আপনি এক্সট্রা বাটন আসবেন, এসে সিএমডি লিখে এটা দিবেন। আচ্ছা, ঠিক আছে। 13.12 নামে। ওকে, তো ওকে, একটু ফোকাস করি। তো মোটামুটি সবাই জানি, যারা যারা না জানি সবাই একটু দেখি, আর যারা জানি তারা একটু নামাই নেই। তো আমাদের শুনেন, যে কোনো
ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা যে কোনো প্যাকেজ যখন আমরা নামাবো আমাদের এগুলো দুই টাইপের থাকে, একটা লাগে আমাদের লেটেস্ট ভার্সন, একটা থাকে এলটিএস ভার্সন। এলটিএস ভার্সন কোনটা? লং টাইম সাপোর্ট, মানে যেটার ভিতরে কোনো বাগ টাগ নাই, এটা একদম পুরো ওকে সলিড পারসন, তো ওটা আমাদের এলটিএস ভার্সন। আর যেগুলো একদম লেটেস্ট থাকে ওগুলোর ভিতরে বিভিন্ন এরোটেরও থাকে, ওগুলো কন্টিনিউয়াস ওগুলো আপডেট করে করে কিন্তু আপনার আসে। তো পাইথনের এলটিএস ভার্সনগুলো নর্মালি আপনার যেমন আপনার 13, ধরেন পাইথন 3.14 সামথিং, তো অলরেডি কিন্তু পাইথন 3.13 শেষ, পাইথন 3.12 শেষ। তো 3.13 সর্বশেষ যেটা ওটা কিন্তু সবসময় এলটিএস থাকে, যেমন 12টা নর্মালি এলটিএস থাকে, বা পাইথন 3.12 যেটা সেটা কিন্তু এলটিএস। তো আমরা আসি এখানে পাইথন ডাউনলোড লিখে সার্চ করি। এখানে এসে আমরা ডাউনলোড পাইথনে আসলে তো এখানে আমাদের প্রথমে একদম এই জায়গায় একটা ভার্সন আছে 3.14 কত 3 দেওয়া আছে, তাই না? মানে এইটা আমার লেটেস্ট ভার্সন, তো আমরা এইটা নামাবো না, ঠিক আছে? তো আমরা কি করবো, এটা এলটিএস যে ভার্সন ওটা নামাবো, যের ভিতরে আমাদের কোনো রকমের ঝামেলাটা বলা নাই, ঠিক আছে? তো আমরা লেটেস্টটা নামাবো, কোনো সমস্যা নেই। তারপর আমরা একটু এলটিএস খুঁজে দেখি কই পাওয়া যায় এটারে। এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এখানে আসলে অল রিলিজ আছে। অল রিলিজে আসলে এই যেখানে কিন্তু তারা দেখেন একদম 32 সাল পর্যন্ত বলে দিছে কোন প্যাকেজটা চলবে। এই দেন এখন চলো কত, পাইথন 13 চলতেছে না, 14 চলতেছে, 15 তারা বলে দিছে, 16 বলেছে। যেমন আপনারা তারা পাইথন 15 নিয়ে আসবে কত সালে, 26-এর মাঝামাঝি, মানে 26-এর মাঝামাঝি অলরেডি চলে আসবে, ঠিক আছে? তো এরকম কিন্তু ওরা আগে থেকে বলে দেওয়া আছে। তা আমরা এখান থেকে পাইথন 3.12-তে আসি, চলে যায় ডাউনলোডে। না এটা তো না, 12তে না, 13টা না, এটার ভিতরে ঝামেলা আছে। ওকে, ওকে। তো এখানে আমরা পাইথন 13.12 যেটা ওইটা নামাবো, ঠিক আছে? তো নিচে আসলে এই যে এখানে আমাদের উইন্ডোজ ইনস্টলার 64 দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না? এই 64টাকে আমরা ডাউনলোড করব, দিয়ে সেভ দিলাম। এই যে আমাদের কিন্তু নামতেছে, আমার এখানে 3.5 নামানো আছে, সমস্যা থাকুক, তাহলে থাকুক, মানে দেখা দিলাম আপনি যদি এলটিএসগুলো নামাতে চান তাহলে কীভাবে নামাবেন। তো আপনি কোথায় যাবেন, ডাউনলোড আসবেন, অল রিলিজ আসবেন, কোথায় আসবেন, অল রিলিজ। আসার পর এখান থেকে আমরা চাচ্ছি কি 13টা নামাবো। তো এই যে 3.13 যেটা এখানে ডাউনলোড আসলাম, আসলে একদম নিচের দিকে আসলে এখান থেকে এদের ম্যানেজার দরকার নেই, আমাদের ম্যানেজার, আমরা ডিরেক্টলি প্যাকেজটা নামাবো, ইএক্সি ফাইলটা। এই যে উইন্ডোজ ইনস্টলার 64 দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে ক্লিক করলাম। তো ইনস্টল করার সময় জাস্ট একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে দুটো চেক বক্স আছে না, দুটোকে দিয়ে দেবো, নাহলে কিন্তু আপনার পাথ পাবে না। পাথ কি পাবে না, মেন হলে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে পাথ অ্যাড করা লাগবে। তো আমরা ইনস্টল করার সময় জাস্ট এই দুটোকে চেক মার্ক দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম, দেন ইয়েস। সবাই ডাউনলোড করে ইনস্টল করে ফেলি। ম্যাডাম কি আপনারটা আছে? হচ্ছে আপনারটা আছে না? আপনারটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ডান। যখন ডান হয়ে যাবে ক্লোজ করে দিবেন, সিএমডিতে যাবেন, আবার ট্রাই করবেন, ঠিক আছে? সিএমডি চলে আসছে, দেখেন আমার কিন্তু পাইথন 3.13.12 কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে? ওকে, তো আমরা পাইথনকে নর্মালি আমি চাচ্ছি সিএমডিতে কিছু লিখবো, ঠিক আছে? আমার কাছে বেস কোড নাই, সিএমডিতে আমি লিখতে চাচ্ছি। তাহলে এখানে এসে জাস্ট পাইথন লিখবেন, লিখে এন্টারপ্রেস করবেন, তাহলে আপনি পাইথনে কোড রান করার মতো আপনার একটা অপশন বা একটা ব্লক আপনার রেডি হয়ে যাবে। এখানে আপনি পাইথনে কোড লিখতে পারেন, আপনারা রানও করতে পারবেন। তাহলে আমি লিখলাম জাস্ট প্রিন্ট, ব্র্যাকেট দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এন্টার দিলাম। আমাদের কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কি প্রিন্ট হয়েছে? তার আমি যে কোনো একটা ভ্যারিয়েবল আপাতত দেখাই, a = 10 দিলাম, b = দিলাম মনে করেন 20। এখানে প্রিন্ট a + b দেই, আসলো 30 আসলো,
তো আমি স্যার সিএমডির ভিতরে কিন্তু আমি কোড করতে পারিনি। তো আপনাদের এই যে মানে সিএমডিতে কোড করা বা টার্মিনালের ভিতরে কোড করা এইসব এগুলা কোড প্র্যাকটিস করাটা বেস্ট। কারণটা কি, আপনি যদি কোনো লিনাক্স সার্ভারে কাজ করেন বা বিপিএস সার্ভারে যখন যাবেন, সার্ভার ডেভেলপমেন্টে যাবেন, তখন তো আপনি টার্মিনালে কাজ করবেন, তখন তো ইন্টারফেস যাকে নাকে ইন্টারফেস কিন্তু আর পাবেন না, ঠিক আছে? সো সব জায়গায় কোড লেখার অভ্যাস রাখতে হবে। ওকে, তো এবার আমাদের চলে আসি ওকে, তো এবার আমরা দেখি আমাদের তারপর নেক্সট যেটা লাগবে সেটা হলো বিএস কোড, ঠিক আছে? বিএস এরও নাই, দেখেন বিএস কোড আছে কার কার? আছে? আমার নাই, আমার নামাতে হবে। তো যাদের যাদের বিএস কোড নাই, ডাউনলোড বিএস কোড লিখে সার্চ দেন, তারপর বিএস কোড এখানে চলে আসবেন, এসে এই যে উইন্ডোজ, যেহেতু আমরা সব উইন্ডোজ চালাচ্ছি, উইন্ডোজে আমরা ক্লিক করলে আমাদের উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের নেট স্পিড ভালো আছে, সমস্যা নাম তো বেশি সময় লাগে না। ওকে, বেস কোড ডাউনলোড হলো, তারপর সেমভাবে বেস কোডটা ইনস্টল করে ফেলুন যাদের যাদের নাই। আর অবশ্যই এই যে এখানে এসে অ্যাডিশনাল টাস্ক, এখানে এসে এই যে দুইটা একটু চেক মার্ক দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আপনার জন্য জীবনটা সুন্দর হয়ে যাবে আর কি কাজ করার সময়। নেক্সট ওকে, সবার কি বিএস কোড আছে? নাই কার বিএস কোড নামছে? ওকে, বিএস কোড নামানোর পরে আমাদের কিছু এক্সটেনশন লিস্ট করা লাগবে, যেহেতু আমরা আপাতত পাইথন শিখবো, তো পাইথনের জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করা লাগবে। তো আমাদের এক্সটেনশন করার জন্য এই যে এখানে একটা অপশন আছে আমাদের এক্সটেনশন, দেখতে পাচ্ছি বাম পাশে। তো এই সেকশনে ক্লিক করলে আপনার যত রকম এক্সটেনশন দরকার সব এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। তো আমরা প্রথমে পাইথনটা ইউজ করবো, পরে যখন জ্যাঙ্গো শুরু করবো তখন জ্যাঙ্গোর জন্য জ্যাঙ্গোগুলো দরকার যেগুলো রাখবো, আর HTML CSS জন্য যেটা দরকার সেটা পরে। তারপর তো পাইথনটা নেই। আলাদা এটা নিশ্চয় এগুলো সব হয়ে যাবে। এইগুলো এক্সটেনশন ডিকম্পোজ করে এটাই ইনস্টল করে এগুলো সব ইনস্টল করবে। ওকে, তো এখানে দেখেন একটা আছে মেনু ল্যাবে জাস্ট পাইথন যদি ইনস্টল করতে চান তাহলে এই যে পাইথনটা লিখবেন, আর জাস্ট পাইথন লিখলে আমাদের এই যে প্রথম যেটা আছে ওয়েট এই যেটা
এটা ইনস্টল করলে এটার সাথে রিলেটেড আরও 3-4টা আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। আর একটা আছে আমাদের জ্যাঙ্কো প্যাক। তো এটা যদি আমরা ইনস্টল করি এটার ভিতরে আমাদের কিছু পাইথন প্যাক আর কি। এটার ভিতরে আমাদের অটো জ্যাঙ্গো দেওয়া আছে বা পাইথনও দেওয়া আছে, প্লাস আরও যে এক্সট্রা যেগুলো লাগে জিনতে টিনতে ওগুলো কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাও নামাতে পারেন। তো এটাই দিই আপাতত, দেন ট্রাস্ট পাবলিক ওকে। একটু আগে নেটের তারিফ করেছিলাম, নেটটা খুব ফাস্ট, এখান থেকে ঘুরতেছে। সেটাই, সেজন্য কারো তারিফ করতে নেই। তো এবার আমরা চলে আসি আমাদের স্লাইডে আবার। তো এটা দেখে গেল, তারপরে আচ্ছা আমাদের কিন্তু পাইথন যে অলরেডি মানে যে পাইথন বা পাইথন যে ফ্রেমওয়ার্কগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে ইউজ হয়েছে, ঠিক আছে, বা বিভিন্ন অ্যাপ্লিকেশনও, তো এগুলো এটা এই স্লাইডটা অনেক আগের, এমন হতে পারে এখন কিছু কিছু চেঞ্জ করে ফেলছে, তারপরও আগে যারা ছিল আর কি। যেমন আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইসব এগুলোতে ইউজ করা হয়েছিল। দেন আপনার গেম ডেভেলপমেন্টের ভিতরে এই যে এই নামগুলো বললাম না, এগুলো কিন্তু পাইথন দিয়ে কিন্তু ডেভেলপ করা গেম, তাও কিন্তু ফেমাস গেম। এই যে সার্চ দেন তারা দেখতে পারবেন। তারপর আমাদের মেশিন লার্নিং আর এআইতে বিভিন্ন। তো মোটামুটি আপনার যে সেক্টরটা দরকার জাস্ট আপনি সেই সেক্টরটা নিয়ে কাজ করবেন। জাস্ট আগে একটা রাখেন, যারা আগে ডেভেলপমেন্ট শিখেন, তারপরে যদি মনে করেন আমি এই মেশিন লার্নিং কাজ করবো, তখন সেটাতে শিফট করেন। একসাথে সবগুলো শিখতে গেলে একটু মাথার ভিতরে ব্যাস লাগে যাবে, ঠিক আছে। তো একটা একটা করে স্কিল গেদার করেন, বেটার হবে। তো থ্যাংকস অল, না থ্যাংকস এখানে আরও আছে। তো এটা গেল আমাদের জাস্ট বেসিক পাইথন, ঠিক আছে, মানে পাইথন সম্পর্কে একটু হালকা কথা জানলাম। তারপরে একটু আমরা কোডিংয়ে চলে যাই। ওকে, তো এখন হলো আমাদের স্যারা যে গুডুর গুডুর শব্দ বাদ জানি পারেন, তারপরে দেখেন আমার যদি কোনো ভুল টুল হইতে তো পারে সেটা বলে দিন, আপনি এটা ভুল বলছেন সঠিক করে বলেন, ঠিক আছে। তো সবাই একটু স্টপ থাকি আর ফোকাস করি। তো কথা হচ্ছে পাইথন ভেরিয়েবলস। তো আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভেরিয়েবলসটা আমাদের খুব ইম্পর্টেন্ট আর সবসময় আমাদের লাগে, ঠিক আছে। এখন ভেরিয়েবলসের কাজটা কি? ভেরিয়েবলস মানে যেটা আমরা ডাটাগুলো আমরা স্টোর করে রাখবো, কোনো একটা ভ্যালুকে আমরা রাখবো, ঠিক আছে। বলা থেকে এ ভেরিয়েবল আর কন্টেনার ফর স্টোরিং ডাটা ভ্যালুস, দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল ক্যান বি চেঞ্জ ডিউরিং প্রোগ্রামিং এক্সিকিউশন, ঠিক আছে। তো আমাদের ভেরিয়েবলটার কাজটা কি? আমরা কোনো একটা ডাটা বা কোনো কিছু নিয়ে আমরা কাজ করব, ওই ডাটাটাকে আমাদের কোডে এক্সিকিউট করার জন্য বা কোডে ইউজ করার জন্য আমি স্টোর করে রাখতে চাই। মনে করেন আপনি সিম্পল দুটো নাম্বার যোগ করবেন, বোঝার জন্য দুটো নাম্বার যোগ করবেন। কী করেন, ওই দুটো নাম্বারকে ডিরেক্টলি মনে করেন 5+10 দিয়ে দিলেন, আউটপুট চলে আসবে। কিন্তু এমন হতে পারে ইন ফিউচার আপনার এই নাম্বারটা লাগতে পারে, তাই না। তো ভেরিয়েবল কী হবে, আমাদের এই জিনিসটা আমাদের স্টোর করে রাখবে, কী করবে আমার স্টোর করে রাখবে। এই জিনিসটাকে আমরা পরবর্তী জাস্ট ওই ভেরিয়েবল কল করলে আমরা ইউজ করতে পারবো। আবার অনেক সময় হয় কি, আমাদের একটা ভ্যালুকে বা একটা কিছু অনেক জায়গায়, মানে আবার একটা কোডের ভিতরে 5-6 জায়গায় আমি লিখবো। এখন যদি আমি হার্ড কোডের ভাবে লিখি, তাহলে আমাকে এক জায়গায় চেঞ্জ করতে হলে আমি চেঞ্জ করবো, তারপর 5-6 জায়গায় সব জায়গায় চেঞ্জ করা লাগবে। কিন্তু ভেরিয়েবলের একটা সুবিধা কি, জাস্ট মানটা চেঞ্জ করবো, অটোমেটিক সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর ভেরিয়েবলটা আমাদের এটা লিখে বলা টাইম, মানে আপনি যা দিবেন একটু ডাইলাগ দিলে আরেকটা দিবেন, আগেটা ভুলে যাবে কে ছিল, পরে যাকে রাখবেন সেই থাকবে, ঠিক আছে। পয়েন্ট কাটবে, এটা আমাদের একটা পাত্রের মতো, আমার কাছে কিছু আছে এটা রেখে আমি এরকম আমি আর কিছু দিলাম, একটা ওটি আমার কাছে স্টোর থাকবে, ঠিক আছে। তো আমরা নর্মালি যখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমাদের কোনো টাইপ মেনশন করে রাখবো, ঠিক আছে। যেন আমি এই ভেরিয়েবল কোন টাইপের ডাটা রাখবো, সেটাকে ইন্টিজার রাখবো না সেটা স্ট্রিং রাখবো নাকি ফ্লোট রাখবো, এটা কিন্তু বলা রাখবো। পাইথন কিন্তু একটা যে ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ বলা আছে না, এটাকে বলে দেওয়া লাগে না, এটা অটোমেটিক ডিটেক্ট করে নেয় আপনারা কোন টাইপের ভ্যালু আপনি রাখছেন। যেমন এখানে কয়েকটা দেওয়া আছে, নেম রহিম, এখন আবার এজ 25, গ্রেড
89.3, আবার ইজ ম্যারিড টু, ঠিক আছে, কয়েকটা ভ্যালু এখানে দেওয়া আছে। এখন অটোমেটিক সে কিন্তু ডিটেক্ট করে ফেলছে কোন ভ্যারিয়েবলটা কোন টাইপ ডাটা নিয়ে বসে আছে, ঠিক আছে। আমরা যদি যারা সি করছি, নর্মালি সি প্রোগ্রামের ক্ষেত্রে বলি, কারণ সি মোটামুটি সবাই করে, যারা আমরা সি করছি, আমরা যখন ইন্টিজার টাইপ করে একটা নাম্বার রাখতাম, তাহলে আমরা কি করা লাগতো, শুরুতে আমাকে ইন্ট দেওয়া লাগতো, তাই না, ইন্ট দিতাম, তার ভিতরে এ দিয়ে তার ভিতরে কিছু একটা আমি দিতাম এরকম। এখন এই ইন্ট এ ডিক্লেয়ার করছি, এর ভিতরে পরবর্তীতে আমি কিন্তু চাইলে আমি মনে করি কোনো কারো নাম রাখতে পারবো না, পারবো পারবো না, কিন্তু পাইথনে পসিবল। আপনি একটা ভেরিয়েবলের ভিতরে যে কোনো টাইপের ডাটা আপনি রাখতে পারবেন, ডাজেন্ট ম্যাটার, সেটা আপনার কি স্ট্রিং, সেটাও আপনার নর্মাল নাম্বার, সেটা তো আপনার ফ্লোট, যাই হোক না, এখন আপনি সব টাইপের ডাটা রাখতে পারবেন, এখানে কোনো ম্যাটার করে যেটা কোন টাইপের ডাটা, ঠিক আছে। তো আমাদের পাইথনের ক্ষেত্রে করা লাগে না কি, আপনাকে ভেরিয়েবলের টাইপ বলে দেওয়া লাগে না, ঠিক আছে। ভিডিও কি চালু করা, চালু করা, আমাদের ভেরিয়েবলের টাইপ বলে দেওয়া লাগে না, আমি কোন টাইপের ভ্যালু রাখতে চাই। আর একটা বিষয় কি, আমাকে মানে কনসার্ন থাকা লাগবে না, আরে কি এটার ভিতরে আমি কি এটা রাখতে পারবো কি রাখতে পারবো না, এমন কোনো প্যারা নেই, আপনি যা করুন তাই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেন আছে আমাদের হোয়াই ইউজ ভেরিয়েবল, কেন ভেরিয়েবল ইউজ করবো, স্টোর ডাটা, রিউজ ভ্যালু, এই যেটা বলছিলাম, আমার একটা জিনিস মনে করেন রহিমের নামটা আমার কয়েকটা জায়গায়, মানে একজন ইউজারের নাম আমার 5-6 জায়গায় আমি ইউজ করতে চাই, ঠিক আছে। এখন এটাকে আমি যদি হার্ডকোডে ভাবে লিখি, তাহলে আমার চেঞ্জ করলে 5-6 জায়গায় সব জায়গাতে চেঞ্জ করা লাগবে, কিন্তু সেটা না করে কি করলাম, আমি জাস্ট আমি ভ্যারিয়েবল রাখলাম, ভ্যারিয়েবলের ভিতরে মানটা চেঞ্জ করলে অটো চেঞ্জ হয়ে যাবে। তাই মেক প্রোগ্রাম রিডেবল অ্যান্ড ম্যানেজেবল এবং পারফর্ম ক্যালকুলেশন ইজি, ঠিক আছে। এটা জাস্ট ক্যান ইউজ করবো, এই ক্যানোর কাজ। এবার ভেরিয়েবল ডিক্লারেশন ইন পাইথন, তো অলরেডি আমরা দেখছি কীভাবে আমরা ডিক্লেয়ার করবো, তো সেটা তো জানি। জাস্ট তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের একটা অপারেটর ইউজ করা লাগে, সেটা কি ইকুয়াল, কি সমান চিহ্ন, এটার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুর ভিতরে ভ্যারিয়েবলের ভিতরে ডাটা অ্যাসাইন করে থাকি, ভ্যালু অ্যাসাইন করে থাকি। স্যার ঘুমায় না সবাই থাকি, ও মানে এইভাবে শুনেন, ঠিক আছে, ওকে। আমরা কি ইকুয়াল, তা ইকুয়ালের বামে যেটা থাকে সেটা আমার ভ্যালু, আর ডানে যেটা থাকে সেটা আমার ভ্যারিয়েবল, আর ডানে যেটা থাকে সেটা আমাদের ভ্যালু, ঠিক আছে। সো আমার কি এর ভ্যালু কত, রোহিত, ঠিক আছে, এটা। তো একটু নামের আগে মানে এখানে আছে, দেখে এখানে আমাদের বলা আছে কি রুল অফ নেমিং ভেরিয়েবল। যেমন আমাদের শুনুন, জন্মের পর আমাদের বাপা আকিকা করেছেন, আকিকা করে, বা যারা মুসলিম ওরা কি করে, মুসলিম যে নাম রাখার যে একটা নিয়ম আছে ওই নিয়মে রাখে, তাই না। বা যারা হিন্দু ধর্মের আছে তারা কিন্তু হিন্দু ধর্মের কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমে তারা কিন্তু তাদের ধর্মের সাথে রুল ফলো করে রাখে, তাই না। এখন আমি যদি মনে করি একটা কারোর নাম হয়েছে সকেট বল্টু, নাট বল্টুর নাম নিয়ে দিলাম, তো সবাই তো নাট বল্টু বলি যেতে হবে, তাই না, রাখে মানুষ নাম। তারপরও তো নামের একটা রুলস আছে বা একটা মিনিংফুল ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। আমরা যখন এই জায়গায় মানে কোডের ভিতরে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এই কাজ করেন না শুধুমাত্র আপনি বুঝছেন, আর 1 মাস পরে আপনি কোড বুঝবেনও না, এই কাজ করেন না। আমি আজকে কোড আমার কোড 1 মাস পরে আমি না বুঝি এরকম কোড আবার লিখি না, ঠিক আছে। অবশ্যই আমি যে ভেরিয়েবলটা লিখবো তাকে একটা রুলস আছে, পাইথনে একটা কি রুলস আছে, আমাকে ভেরিয়েবলটা এই রুলস ফলো করে কাজ করতে হবে, প্লাস সেটাকে আমাকে একটা মিনিংফুল আমাদের নাম দিতে হবে, ঠিক আছে। তো বলা আছে কি, তো ভেরিয়েবল যেটা সেটাকে আইডেন্টিফায়ার বলা হয়, অ্যান আইডেন্টিফায়ার ক্যান অনলি কন্টেন অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার। অ্যালফা নিউমেরিক কি, আমাদের এ থেকে জেড স্মল ক্যাপিটাল এবং 0 থেকে 9, এই কয়টা মানে অ্যালফাবেট এবং নাম্বার দুটো মিক্স করে আমি চাইলে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে, নাম রাখতে পারি। অ্যান্ড আন্ডারস্কোর, তাহলে আন্ডারস্কোর, তাহলে কি আমি কমা ইউজ করতে পারবো, হ্যাশ ইউজ করতে পারবো, ফুল স্টপ ইউজ করতে পারবো না। আমাদের কি বলছে, আমাদের আলফা নিউমেরিক নাম্বার ভ্যালু যেগুলো সেগুলো প্লাস আমাদের আন্ডারস্কোর, এর বাইরে আমি কোনো কিছু আমাদের ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না, এটা আমাদের প্রথম রুল। আর ইট ক্যান নট স্টার্ট উইথ এ ডিজিট, মানে আপনি যখন একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করবেন এটাকে ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না। যেমন ডিজিটাল যুগের ডিজিটাল জিনিসপত্র, মানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, তো আমি চাচ্ছিলাম টু নেম, এইভাবে আমি ডিক্লেয়ার করতে পারবো না, কারণ কি শুরুতে কি ছিল একটা ডিজিট ছিল, এটা ইনভ্যালিড আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের অবশ্যই ভ্যালিড রাখতে হলে আমাদের 2 স্টার্টিংয়ে দেওয়া যাবে না, আমি স্টার্টিংয়ে হয় অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর, হয় অ্যালফাবেট অথবা কি আন্ডারস্কোর আমি ইউজ করতে পারবো, মানে আন্ডারস্কোর দিয়ে আমি যে নেম লিখি সেটা একটা ভেরিয়েবল, অথবা নেম 2 দিলাম, সেটাকে আমার একটা ভেরিয়েবল, ঠিক আছে। তারপর পাইথন ইজ কেস সেনসিটিভ,
কি বলছে পাইথন কেস সেনসিটিভ। এখানে বলা আছে মাই বিএআর, আবার একটা আছে মাই বিএআর, মানে একটা বড় হাতের একটা ছোট হাতের। যেন আপনি লিখলেন কি একটা নেম লিখলেন ছোট হাতের আর একটা নেম লিখলেন বড় হাতের, তাহলে দুইটাই কিন্তু দুইটা ভেরিয়েবল, দুইটা কিন্তু একটা ভেরিয়েবল না। দুইটা দ্বারা কি দুইটা ভেরিয়েবল কিন্তু ডিফাইন করতেছে বা দুইটা দ্বারা দুটো ভেরিয়েবলকে বোঝাচ্ছে আর কি এখানে। তা আইডেন্টিফায়ার ক্যানট বি এ রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড বলতে কি মানে পাইথন যেগুলো বিল্ড ইন যেসব কিওয়ার্ডগুলো আছে ওগুলো ইউজ করা যাবে না। ধরুন ফর বা প্রিন্ট বা সাম, তারপরে আমাদের যে ইন, এইসব যেগুলো আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? তো এইসব কোনো রিজার্ভ কিওয়ার্ড আমাদের ভেরিয়েবল হিসেবে রাখা যাবে না। রাখবেন, কোড রান করবেন, দেখবেন টার্মিনাল মারানো লেগে গেছে, ঠিক আছে? টার্মিনাল কি মারানো লেগে বসে আছে। সো এইসব ইউজ করা যাবে না আমাদের। তার মধ্যে দেয়ার ইজ নো লিমিট অন দ্য লেন্থ অফ এ আইডেন্টিফায়ার, মানে আমরা আইডেন্টিফায়ার একটা ভেরিয়েবল, আমাদের যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করবো এখানে কোনো আমাদের লিমিট নাই। যেমন সি প্রোগ্রামে আমরা আছে 37 ক্যারেক্টার কত, হ্যাঁ হ্যাঁ সি প্রোগ্রামের কাজ আছে, বাট ইট ইজ রিকমেন্ডেড টু কিপ ইট কনসাইন্স, ঠিক আছে? এখানে আমরা আপনি একটা ভেরিয়েবল নাম দিবেন, এমন মানে 2-3 সেন্টেন্সে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তো ভেরিয়েবল পড়তে পড়তে আপনার লাগে 2-3 মিনিট, ওরকম করা যাবে না। আমাদের সর্বোচ্চ 2-3 ওয়ার্ডের আমরা ভেরিয়েবলগুলো বানাবো, ঠিক আছে? যাতে বেশি বড় না হয়, ঠিক আছে? একটা কথা শুনেছে যেহেতু বলছে তুমি যা করো তা ইউজ করো, লিমিটেশন নাই, তাই বলে সব দিল তা কিন্তু না। তো অবশ্যই আমরা কি করবো, যখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবো আমরা যে রুলসগুলো আছে সেগুলো ফলো করে কাজ করবো। আর সর্বশেষ যেটা বলবো মিনিংফুল রাখা ট্রাই করবো। মনে কার একটা নাম স্টোর করবেন, নেম লিখেন, কোনো কিছু মার্ক স্টোর করবেন, মার্কস লিখেন বা গ্রেড লিখেন বা রেজাল্ট হিসেবে লিখেন, কিন্তু এমন এক্স ওয়াই জেড, ঠিক আছে? এগুলো তো বহুত ইউজ করছেন, দড়ি এ ইকুয়াল বি বা দড়ি ক খ, এমন ইউজ করছেন। আমরা এইসব না করে মিনিংফুল লেখা ট্রাই করবো, যাতে করে আপনিও বুঝতে পারবেন কদিন পরে এই কোড যে ইউজ করবো সেজন্য বুঝতে পারবেন। একটা প্রতিষ্ঠান তো শুধুমাত্র আপনি কাজ করবেন না, খুব দুদিন পর আপনার তার নাও রাখতে পারেন, অথবা আপনার আপনি নাও থাকতে পারেন, সেই কোড বেসিক অন্য লোক কাজ করবো না। তো আমরা যাই করি না কেন এখানে ভেরিয়েবল শুধুমাত্র তার ভ্যালু রাখা যায় তা কিন্তু না। এই আইডেন্টিফায়ার আমাদের ফাংশন ডিক্লেয়ার করার সময় লাগবে, আমাদের মডেল ডিক্লেয়ার করার সময় লাগবে, আমাদের ক্লাস ডিক্লেয়ার করার সময় লাগবে, আমাদের ফর্ম ডিক্লেয়ার সব জায়গায় আমাদের লাগবে। তো অলওয়েজ মাথায় রাখবো মিনিংফুল, ঠিক আছে? সেখানে আমাদের আছে ভেরিয়েবল ভ্যালিড ভেরিয়েবলস, এগুলা ঠিক আছে কোনটা হতে পারে। আর ইনভ্যালিড ভিতরে কি আছে আমাদের, ওয়ান আমি হাইফেন দিয়ে দিতে পারি, ক্লাস কিন্তু আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? এইসব জিনিসগুলো আমাদের ইউজ করা যাবে না, ঠিক আছে? আর আছে কি মাল্টিভেরিয়েবল, একটু পরে আসি। তো আমরা একটু আসি, তো আপনাদের যেটা বলছিলাম আগে ড্রাইভে যাবেন, আপনাদের নিজেদের নামে একটা ফোল্ডার বানাবেন, ঠিক আছে? সেটা সি ড্রাইভ হোক বা অন্য ড্রাইভ থাকে অন্য ড্রাইভে। তো আমরা এখানে আমি এটা আমরা রেডি করে ফেলি। ক্লাস 1 নামে একটা জাস্ট ফোল্ডার বানালাম। তো এটার ভিতরে এখন এখান থেকে আমি চাচ্ছি আমাদের এই ফোল্ডারের ভিতরে এখন আমি কাজ করবো। এই ফোল্ডারের ভিতরে আমাদের যে আজকে কোডগুলো আছে বা পাইথনের যে কোডগুলো আছে সেগুলো আমরা লিখবো, ঠিক আছে? তো এখান থেকে ফোকাস করি, এখান থেকে আমরা আমাদের বিএস কোড ওপেন করবো। কী করবো? বিএস কোড ওপেন করবো। তো আমাদের বিএস কোড ওপেন করার কয়েকটা ওয়ে আছে। ওই যে আমরা বিএস কোড ইনস্টল করার সময় কিন্তু একটা কাজ করছিলাম, দূরে চেক মার্কে ক্লিক করছিলাম, তাই না? এই রাইট ক্লিক করলে দেখেন এখানে সেটা চলেছে ওপেন উইথ কোড। ওই চেক মার্ক না দিলে কিন্তু এখানে আসবে না, দেখেন জীবন ডিজে গেলো না? তো এখানে ক্লিক করবেন, ডিরেক্টলি আপনার এই ফোল্ডার থেকে আপনার বিএস কোড ওপেন হয়ে যাবে, আসছে ক্লাস 1 সহকারে। আর এখানে যে আপনার পারমিশন আছে চেক মার্ক দিয়ে ইয়েস দিয়ে দিবেন, এটা যেন আপনি একটু বলে দেন আর কি, ঠিক আছে? আর অথবা তো অনেক কম্পিউটারে, হ্যাঁ কি কোনটা ওপেনটা, আচ্ছা হ্যাঁ। তো একটা বলছিলাম যেটা আমাদের রাইট ক্লিক করে ওপেন উইথ কোড দেবো। এটা কখন আসছে, যেটা আমি বিএস কোড ইনস্টল করার সময় চেক মার্কগুলো দিচ্ছি সেজন্য এটা আসছে। এখন আমার আসলো না, তাহলে আমি কী করবো? তাই বলে আমি বিএস কোড ওপেন করবো না, করবো। তার জন্য আমাদের এই যে পাত আছেন উপরে, পাতের এখানে ক্লিক করবো, এখানে সে লিখবো সিএমডি। কি লিখবো? সিএমডি লিখে এন্টার দিলাম। এখন দেখেন এই ফোল্ডার থেকে আমার সিএমডি ওপেন হলো। এখানে এখন লিখে আমি লিখবো কোড স্পেস ডট, কি লিখবো? কোড স্পেস ডট দিয়ে এন্টার যখনই দিব আমাদের বিএস কোড ওপেন হয়ে যাবে।
তো আমরা দুইটা ওয়েতে মানে ফোল্ডার থেকে ডিরেক্টলি আমরা ওপেন করতে চাই দুইটা ওয়েতে, একটা রাইট ক্লিক করে একটা আমাদের পাথে গিয়ে সেখান থেকে সিএমপির মাধ্যমে আমাদের ওপেন করা, বুঝতে পারছি আমরা। আর আরেকটা যেটা আপনি ডিরেক্টলি কি করলেন, আপনি জাস্ট শুধুমাত্র মানে বেস কোড ওপেন করলেন, এখন এখানে আপনি ফাইল সেকশনে এক্সপ্লোরার এখানে কি বলছে আমার ওপেন ফোল্ডার বলছে, তাহলে আপনাকে এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করতে হবে, তারপর আপনার যেখানে আছে ফোল্ডারটা সেখানে যাবেন, গিয়ে তারপর সিলেক্ট দেবেন, এই ওয়েতে আসতে পারবেন। তো তিনটা ওয়ের যেটা আপনার পছন্দ সেই ওয়ে আপনি ফলো করবেন, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে কোড স্পেস ডট দিলাম, এন্টার দিলাম। তো এখানে আমি জাস্ট লিখলাম ভেরিয়েবল ডট পাই। তো পাইথনের যে আমাদের ফাইলের এক্সটেনশন, প্রত্যেকটা ফাইলে কি থাকে একটা এক্সটেনশন থাকে, ঠিক আছে। এখন পাইথন বুঝবে কীভাবে কোনটা পাই, মানে এই যে পাইথনের জন্য আমরা প্যাকেজগুলো ইনস্টল করলাম, তাই না, যখন আমরা পাইথন রান করবো ওই পাইথন প্যাকেজ ছাড়া তো আমার পাইথন রান হবে না। এখন ওই পাইথন চিনবে কীভাবে, এটা আমার পাইথনের কোড, তার চেনার উপায়টা কি ডট পাই, মানে এক্সটেনশন ডট পাই দিয়ে। আর এখান থেকে এই যে ফাইলে এসে অটো সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে, তাহলে হবে কি আপনি যখনই কোড লিখবেন নিজে নিজে কোডগুলো সেভ হয়ে যাবে। আচ্ছা তো যেটা বললাম ভেরিয়েবল, তো আমরা যদি ভেরিয়েবল আসি লিখলাম মনে করেন নেম ইকুয়াল, তো আমরা নেম মনে করেন কারো একটা নাম রাখবো। তো পাইথনে আমরা নামগুলা মানে কোনো একটা স্ট্রিং নাম, কি একটা স্ট্রিং নাম আমাদের, স্ট্রিংগুলোকে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে পারবো, আমাদের ডাবল কোটেশন আছে তার ভিতরে আমরা রাখতে পারবো, ট্রিপল কোটেশন আছে তার ভিতরে আমরা রাখতে পারবো। ট্রিপল কোটেশন আমাদের মাল্টিপল লাইন, আপনি স্যার মাল্টিপল লাইন আপনি যদি স্ট্রিং লিখতে চান তখন ট্রিপল কোটেশন দিবেন, এই যেটা আরে 1 2 3 আরে এই দেই, ঠিক আছে, এটা দিলে আমাদের মাল্টি লাইন চলে আসবে। আর লিখে হয় সিঙ্গেল অথবা ডাবল জিরোতে সবগুলি কাজ করবে আর কি। এখানে লিখলাম রহিম, ঠিক আছে, লিখার হয় তখন 80, মনে করেন তার এজ দিলাম 40, এবার প্রিন্ট করলাম, ব্র্যাকেট আসলাম, নেম দেব। তা আমাদের এখন হবে কি আমরা প্রিন্ট করলাম কি আমি চাইছি রহিমের যে নামটা সেটাকে আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে। তো আমরা টার্মিনাল থেকে আমরা চাইলে সিএমডির এখান থেকে আমাদের ফাইল রান করতে পারি, অথবা আমরা চাইলে বিএস কোডের মানে আমাদের বিএস কোডের টার্মিনাল আছে এখান থেকে রান করতে পারি। কীভাবে টার্মিনাল ওপেন করবো, এই যে উপরে দেখেন টার্মিনাল দেখতে পাচ্ছি, এখানে এখানে ক্লিক করবো নিউ টার্মিনাল, টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল ক্লিক করলে এই যে আমার টার্মিনালটা ওপেন হয়ে গেল, দেখা যায় পেছন থেকে। ওকে তো এখন এই জায়গায় এসে আমি জাস্ট কি করব, কোনো পাইথন ফাইল রান করার জন্য প্রথমে পাইথন বা পাই লিখতে হয়, দেন আপনার ফাইলের নাম, তারপরে ইন্টারফেস করলাম নো সার্চ ফাইল ও ক্লাস ভেরিয়েবল বানানো হয়ে গেছে। আচ্ছা ভেরিয়েবল বার ভুল না, পাইথন লিখলাম বি এ দিয়ে, ও এখানে এখানে ভুলেছে। হ্যাঁ ওকে তো বি এ লিখার পর আমি যদি ট্যাব প্রেস করি তাও কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে, দেন এন্টার প্রেস করলাম, রহিম আসছে। আমরা একটু আগে বলছিলাম যেটা আমাদের ভেরিয়েবলটা কি তার ভিতরে যে ভ্যালুগুলো ছিল আমরা চেঞ্জেবল, আমি যে কোনো সময় তার মানটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো। তো এখন আমি যদি এখানে এসি আবার নেম আসলাম, এখানে দিলাম করিম, এখন বলেন প্রিন্ট করলে কোন লেখাটা আসবে, কারণটা কি রিপ্লেস হয়েছে না, সত্যি করিম আসছে তাই না। এখন দেখেন এখানে বিষয়টা কীভাবে কাজ করে। আচ্ছা ড্রাই রান সম্পর্কে আইডিয়া আছে কার, ড্রাই রান বলে একটা ব্যবসা সারা শিখেছে ভার্সিটিতে, হ্যাঁ হ্যাঁ নিজে নিজে খাতায় লিখে দেন আউটপুটটা কীভাবে কি আসতেছে ওইটা, ঠিক আছে। তো আমরা যদি হালকা একটু দেখা ট্রাই করি এখানে কাহিনী রয়েছে কি, যখন আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, কি করলাম, তো এটা আমাদের কোড
এটা আমাদের কোড এই পাশে, এটা আমাদের মেমোরি, আর এই পাশে আমাদের আউটপুট। হাতে লাগে তো খুবই সুন্দর, কিছু মনে করেন না, ঠিক আছে। তো কোডের এখানে এসে আমরা কোডগুলো, এখন কি কোড লিখলাম, আমি নেম লিখলাম, কি লিখলাম, নেম লিখলাম, এখানে রহিম লিখলাম। যখন নেম রহিম লিখছি, আমার কি হলো, আমাদের যে মেমোরি আছে, মেমোরিতে একটা তার জন্য একটা স্পেস তৈরি হলো, একটা স্পেস তৈরি হলো, ঠিক আছে। এই স্পেস এখন কি হবে, এই রহিমের যে ভ্যালুটা আছে সেটা এখানে স্টোর হলো, ঠিক আছে। তোমার ধরে নিলাম আমার একটা স্পেস আছে নেম নামে, বা তার একটা অ্যাড্রেস থাকে ABD, এরকম যে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে একটা মান স্টোর লিখি রহিম। এখন যখন আবার সেম ভাবে যদি নিচে আগে তারপরে এজ লিখি, এর মানে কি, এজ নামে একটা জিনিস এখানে আসবে, তাই তো। তো আমরা যদি এখন কোডটা আমি এক্সিকিউট করার ট্রাই করি, যখন আমরা কি করবো, পাইথন কি করে এক্সিকিউট করে, কি হবে, লাইন বাই লাইন, তাই না। যখন রান করবো, সে প্রথম এই লাইনে আসবে, এই লাইন সে এক্সিকিউট করবে, করলো, নেম পাইলো, একটা মান পাইলো। এখন এই মানটা কোন জায়গায় আছে, অলরেডি মেমোরিতে কিন্তু অ্যালোকেট করা, মেমোরিতে সেই মানটা নিয়ে আসবে এবং আউটপুটে এসে সেই রোহিতকে সে বসাবে। ওকে, এখন আমি যে আবার সেম নেমকে আবার নিচে বললাম নেম, আসলাম KOR দিলাম, ঠিক আছে। এবার আসলে কি, যখন আবার এখানে এক্সিকিউট করলো, রোহিম মেমোরিতে অ্যাড হলো, এই যে আসলো, এই যে জন্য একটা স্পেস হলো, আবার নেম আসলো, মেমোরিতে গেলো, দেখো সেম নামের একটা কি বেরোবো। তাহলে কি হবে, আগে যে নামটা আছে ওইটা রিপ্লেস হয়ে নতুন নামটা চলে আসবে। এখন যদি প্রিন্ট করি, তাহলে আমার কে প্রিন্ট হবে, পরবর্তীতে যে মানটা আসছে, আগেটা তো অলরেডি সে রিমুভ করেছে বা কিছু একটা সে করছে, করার পরে যেটা করিম বা যেটা লিখছি সেই লেখাটা আমার প্রিন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হয়ে কিন্তু আমাদের প্রিন্টগুলো হয় আর কি। তো যখন আপনি বড় বড় কোডগুলো করতে যাবেন, দেখুন 3-4 পেজ, এই পাশে হিউজ জিনিসপত্র হয়ে গেছে, এখানে হিউজ জিনিসপত্র হয়ে গেছে, ঠিক আছে। ড্রাই রান করলে এটা হলো জাস্ট যখন আপনি প্রোগ্রামিং আস্তে আস্তে শিখবেন, যারা নতুন তাদের জন্য ড্রাই রানটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আপনার তো মোটামুটি জানেন। ওকে, তো এটা গেল জাস্ট ভেরিয়েবলের বিষয়। এখন আমরা আবার স্লাইডে চলে যাই। ওকে, এটা বলেছে মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেমস, মানে আমরা চাইলে ভেরিয়েবলের নামকে মাল্টিপল ওয়ার্ড দিয়েও সেট করতে পারি, ঠিক আছে। তো আমাদের সেক্ষেত্রে 3 টাইপের আমরা ভেরিয়েবল নাম দিয়ে থাকি। একটা হচ্ছে ক্যামেল কেস, একটা আছে আমাদের প্যাসকেল কেস, একটা আছে সেনেক কেস। ক্যামেল কেস মানে আমি একটা 2টো ওয়ার্ড বা 3টে ওয়ার্ডের আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তার প্রথম যে ওয়ার্ডটা থাকবে তার প্রথম ওয়ার্ডের প্রথম লেটার স্মল লেটার, বাকি ওয়ার্ডগুলোর প্রথম লেটার ক্যাপিটাল দেখেন এখানে। মাই ভেরিয়েবল নেম, মাইয়ের এম সোটাতে বাকি যে ভেরিয়েবল এবং নেম 3 ওয়ার্ড এখানে, বাকিগুলো দেখেন প্রথম লেটার আমি কি ক্যাপিটাল, তাই না। সেম ভাবে প্যাসকেল কেস, প্যাসকেল কেসের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়, ঠিক আছে। আর সেনেক কেস যেটা, সেটাকে প্রত্যেকটার মাঝে আন্ডারস্কোর। এখন আপনি যে কোনো স্টাইল ফলো করে কাজ করতে পারেন, সেটা আপনি, তা আমি স্টাইল সেনেক কেস আমাদের দেওয়া হয়। তো সবার যখন যে স্টাইলে কাজ করেন তার তো নিজস্ব একটা স্টাইল থাকে। আপনি অন্য কয়েকদিন কাজ করলো, নিজের একটা স্টাইল অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমি 3টা বাইরে আপনি নিজের একটা আসতে পারে, এখানে 3টা, 4 নাম্বারটা মনে করেন আপনার একটা স্টাইল, ঠিক আছে। তো এখানে আমাদের কয়টা মানে মাল্টি ওয়ার্ড লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। তো অবশ্যই যেটা বললাম, আপনি যদি সবগুলো স্মল লেটার দেন, আপনি তো পর থেকে একটু কষ্ট হবে। আমি একটা ভেরিয়েবল নাম লিখলাম, ঠিক আছে, মাই ভেরিয়েবল, আমি সবগুলো স্মল লেটার দিই বা সবগুলো ক্যাপিটাল লেটার দিই, আমি কিন্তু মানে পরে তো ওটা ইজিলি কিন্তু রিড করতে পারবো না। যখন আপনি এটাকে যে ক্যামেল কেস বা প্যাসকেল কেস বা সেনেক কেস যদি করেন, তখন খুব ইজিলি রিড করতে পারবো তো আমি এখানে কি বুঝাচ্ছে ওয়ার্ডটা দ্বারা, ঠিক আছে। তারপর হচ্ছে কি মেনু ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবল। আমরা তো একটু আগে করছিলাম একটা ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু আছে, তাই না। তো আমি চাইলে একটা মানে একই সাথে 3-4টা ভেরিয়েবলের ভিতরে মানগুলো আমরা স্টোর করতে পারবো, ঠিক আছে। যেমন আপনি এখানে কি করছেন, নেম, এজ বা যাই করেন না কেন, এগুলো কিন্তু একসাথে এক লাইনে, যারা এক লাইনে কোড করে অভ্যস্ত তারা আবার এইসব কাজ বেশি করে। মানে যাদের কাছে এক লাইন, অনেক কাছে দেখবেন আপনার শর্টকাট লিখে, ঠিক আছে, আপনার টার্মিনেটের অপারেটর ইউজ করে যারা লিখে এক লাইনে কোড লিখে ফেলে। আপনি যে এক্সপার্ট হন তখন লিখবেন, আর এক্সপার্ট যদি না হন তাহলে ওটা বুঝতে আপনার 2-3 দিন লাগে যাবে, ঠিক আছে। তো আমরা যদি আসি এখানে
মনে করেন দিলাম এ কমা বি কমা সি ইকুয়াল, ঠিক আছে। এবার কী করবো, মনে করেন এই ভিতরে আমি 10 কমা 20 কমা 30, তাহলে হলো কি প্রথম যেটা 10 সেটা এর জন্য, তারপরে 20 সেটা বির জন্য, তারপর 30 সেটা কার জন্য, সির জন্য। তো যখন আপনি মেনু ভ্যারিয়েবল টু মেনু ভ্যালুতে দেন, তাহলে আপনাকে বাম পাশে যে কটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, ডান পাশে সেই কটা ভ্যালু দেওয়া লাগবে, ঠিক আছে। আমি যদি প্রিন্ট দিই এখন বি দিলাম, কে আসবো 20 আসবো, তাই না। এখানে দিয়ে একজন কাইটটা দিই, কি বলছে, নট এনাফ ভ্যালু টু আনপ্যাক এক্সপেক্ট 3, তো এরকম এরর খাবেন, এরর খেলে করবে, এরর কি বলছে, ঠিক আছে। এরর না খেলে কিন্তু আপনি ডেভেলপ হতে পারবেন না। যত এরর বেশি বেশি খাবেন, মনে সকালবেলা নাস্তা করবেন না, এরর খাবেন পেট ভরে যাবে, ঠিক আছে। তো এরর বেশি বেশি খাবেন তাহলে শিখে যাবেন, কিন্তু এক এরর আর বেশি কথা হবে, এটা সমস্যা। তো এখানে আমাদের বলছে নট এনাফ ভ্যালু টু আনপ্যাক এক্সপেক্টেড 3 গট 2, মানে আমি এখানে ভ্যারিয়েবল দিতে 3টা, কিন্তু ভ্যালু দেবো আমি 2টা, তাহলে হইলো হবে না। তো আপনাকে যখন আপনি মেনু ভ্যালু টু মেনু ভ্যালু রাখবেন, অবশ্যই এই নোটটা ফলো করতে হবে যে মেক শিওর দ্য নাম্বার অফ ভ্যারিয়েবলস ম্যাচ দ্য নাম্বার অফ ভ্যালুস অর এলস ইউ উইল গেট অ্যান এরর, ইউ উইল গেট অ্যান এরর, ঠিক আছে। ওকে, তারপর আছে আমাদেরকে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল, মানে আমি একটা ভ্যালুকে মাল্টিপল ভ্যারিয়েবলে রাখতে চাই। এখন এটা কেন লাগে, অনেক সময় যারা ওই যে নাম্বার সলভ করছি না আমরা, মনে করেন 2 নাম্বারকে সলভ করে বড় ছোটো বের করতাম, সেই প্রোগ্রামে কী করতাম, একটা ট্যাম্প নামে একটা ট্যাম্প নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, তার ভিতরে ভ্যালুটা রাখতাম। বা মূল বিষয় কি, আমি চাচ্ছি একটা ভ্যারিয়েবলকে আমার নিয়ে কাজ করবো, ডিক্লেয়ার করলাম, এটাকে নিয়ে কাজ করবো, কাজ করলাম না, কাটাছিড়া করলাম, কাটাছিড়া হবে কি, এটা হাত পা কিছু কাটা যাবে, কিছু থাকবে, কিন্তু আমার অরিজিনাল বডি দরকার, তাই না। মনে করেন তখন একটা যে কাটাছিড়া করবেন, হাত পা তো 2-3টা বাদ হয়ে গেল, লাস্টে যে হাত পা সারা একটা পাইলেন ভ্যালু, কিন্তু হাত পা সহজে ভ্যালুটা ওটা আমার লাগবে পরে। সেক্ষেত্রে করবো আমরা একসাথে 2টা ভ্যারিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে রাখলাম, পরে যাকে নিয়ে কাটাকাটি করবো, একজনে কাটাকাটি করবো আর একজন সেফ জোনে থাকবে, ঠিক আছে। এটা হলো ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল, আর চেকিং ভ্যারিয়েবল টাইপ, ঠিক আছে। আমরা এখন যদি আসি, আচ্ছা এখানে এত কিছু করলাম, এতগুলো আপনার দেখা লাগবে। এখন একটু পর টাইপটা দেখে তারপর দেখে, হ্যাঁ না একটু আগে তারপর প্র্যাকটিস করেন। আর টাইপ কাস্টিং লোকাল, আচ্ছা ওকে, টাইপ কাস্টিং করতে যাবো। তো এখন আমরা যদি এখানে আসি, এই যে একটু আগে আমি বলছিলাম, মনে করেন এখানে আমি নেম লিখলাম রহিম, এজ দিয়েছিলাম কত 30, তারপর মনে করেন তার গ্রেড দিলাম মনে করেন আপনার 3.88। এখন আপনার যে বলছি এটা অটোমেটিক সে কী করছে, ভেরিয়েবল টাইপ চিনে নিছে। এখানে আমার তো বিশ্বাস করে হইব, মাঝে মধ্যে চেক করবেন না যে আমি সত্যি কথা বলতেছি না। তাই চেক করা একটা ওয়ে আছে, সেটা কি প্রিন্ট টাইপ। আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলের টাইপ চেক করতে চাই, তাহলে আমাদের টাইপ মেথডটাকে আমরা ইউজ করবো, দেন ব্র্যাকেট দেবো। এখন কার টাইপটা দেখবেন, এই যে টাইপটা দেখবো, রান করলাম, এন্টার দিলাম, কি আসলো ইন্টিজার। আমি এখন এই স্কাইটা দিয়ে মনে করি আমি লিখলাম গ্রেড, কি আসলো প্লট আসলো। বিশ্বাস হয়েছে আমার কথা, তো বিশ্বাস করবো, ঠিক আছে। তো এখন এইভাবে আমরা টাইপ চেক করতে পারবো, ঠিক আছে। আমরা একটা আমাদের টাইপ কাস্ট, আমাদের মনে করেন এটা ফ্লট আছে, এটাকে আমি ইন্টিজার কনভার্ট করবো, বা ইন্টিজার এটা ফ্লটে কনভার্ট করবো, ঠিক আছে। আমাদের অনেক টাইপ কাস্টিং লাগে। স্যার ঘুমো ধরে গেছে না স্যার, কেন ঘুমন নাই? হ্যাঁ এই আজকে আজকে 4 দিন দিকে ছেড়ে দেবো, আজকে দুটো কি মানে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করে আর আগাবো না, ঠিক আছে। তো এটাই গেল আমাদের মোটামুটি এ পর্যন্ত বিষয়। আর এরপর আছে কি আমাদের 1 টু মেনি গেল, চেকিং ভেরিয়েবল, টাইপ কাস্ট আর লোকাল ভেরিয়েবল, গ্লোবাল, এগুলো পরে। এগুলো যখন আমরা ফাংশনটা শিখবো তখন দেখবো। ডিক্লেয়ার ভেরিয়েবল, কমন এরর, একটু কমন এররটা দেখি, বলছে কমন এরর উইথ ভ্যালুস, মানে আপনার মনে করেন একটা ভেরিয়েবল ভিতরে ডিক্লেয়ার না করে ডিরেক্টলি প্রিন্ট এক্স বা প্রিন্ট ওয়াই লিখে দিচ্ছেন, তাহলে কি আসবে? আসবে তো না, এরর দিবে, ঠিক আছে। আর একটা বলা আছে কি আমাদের রং টাইপ এরর, ঠিক আছে। টাইপ এরর মানে আমি স্ট্রিং, এই যে ডাবল কোটেশন ভিতরে 10 দেওয়া আছে, এটা কি ইন্টিজার না স্ট্রিং? স্ট্রিং, তাই না। মনে করেন আপনার কি আছে, একটা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল আছে এজ, ডাবল কোটেশন ভিতরে, কার ভিতরে?
কি রায় ডাবল কোটেশনের ভিতরে। এখন এটাতে আমি যদি টাইপ কাস্ট মানে টাইপ দেখি তাহলে কি আসবে বলুন তো? স্ট্রিং আসলো না? আসলে কি স্ট্রিং দেখেন এই যে নিচে STR লেখা আছে। তা এখন এটা আমার তো ইন্টিজার, আমি এতে করে একটা ক্যালকুলেশন করবো, আর 30-এর তো আমি 2 যোগ করবো, 5 যোগ করতে চাই, আমার কি হবে? যে এখন প্রিন্ট করা ট্রাই করি, এখানে প্রিন্ট এজ প্লাস 5 নাম দিলাম, কি বলছে? ক্যান অনলি কনকেট স্ট্রিং ইন্টিজার টু স্ট্রিং, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু এই যে কি করলাম, এখানে এই যে যোগ করা ট্রাই করছিলাম, এজের সাথে 5কে যোগ করতে পারবো না, কারণ এইজ হলো আমাদের স্ট্রিং আর 5 হলো আমাদের ইন্টিজার। তখন আমরা স্কুলে টাইপ কাস্ট কী করে, আমরা টাইপ কাস্ট নিয়ে দেখবো পরে, জাস্ট দেখাই দিই। মানে টাইপ কাস্ট মানে কি, আপনি এটা একটা ফর্মেটে আছে, এখন আপনি ক্যালকুলেশন করার সময় মেনলি আমাদের টাইপ কাস্টটা বেশি করে লাগে। ক্যালকুলেশন করার সময় সেটাকে মনে করেন আপনার স্ট্রিং করা দরকার লাগতেছে, বা সেটা আপনার ফ্লোট করা লাগতেছে, ঠিক আছে? তাহলে কীভাবে করবেন? কি কাকার ভিতরে দিছি, ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবে সেটা অটো স্ট্রিং, ডাবল কোটেশন যা লিখবে সেটা কি অটো স্ট্রিং, ঠিক আছে? এখন আমরা এইজকে যে আমরা টাইপ কাস্ট করি, এইখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেবো ইন্টিজার, ঠিক আছে? অত আলাদা একটা ভেরিয়েবল লিখে তার ভিতরে রাখবো। এবার কি আসছে 35 আসছে? এবার কিন্তু আমাদের ক্যালকুলেশন ঠিকঠাক মতো হয়েছে। তো এবার আমরা ইন্টিজার, বা আপনি চাচ্ছেন এটা মনে করেন এটা আছে কি ফ্লোট নাম্বার আছে, এটাকে আপনি চাচ্ছেন ইন্টিজারে কনভার্ট করে ফেলবেন। আচ্ছা ওই স্যার আপনি না, এই যে হ্যালো লাল গেঞ্জি, আপনি বলেন এই যে 6 নাম্বার লাইনে যোগ করলে আমার রেজাল্ট কত আসবে? তাহলে দেবো গুড স্যার, শেষে দেন আপনি গুড। তারপরে গিয়ে হ্যাঁ আপনাকে বলে নিবে ম্যাডাম, শুধু ওনাকে বলছেন ম্যাডাম। আপনি বলতে পারবেন 6 নম্বর লাইনে যোগ করলে কত আসবে? কীভাবে এটা আসলো? কেন আমার তো গ্রেডের মধ্যে 3.88 না, তো 3.88 প্লাস 5 যোগ করলে কত? 8.88 আসা করা। হ্যাঁ, এটা আমি কি করছি, এখানে কনভার্ট করবো, যেটা টাইপ কাস্ট করে ফেলেছে না কিসে, ইন্টিজারে। তো ইন্টিজারে এখানে যেহেতু করবো, তখন আমরা দশমিকটা পরে যে মানটা সেটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তো দশমিকের পরে ভ্যালুটা বাদ দিলে যাবে 3 আর এখানে 5। স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই বললাম তো একটু করলাম তো, আমরা এইজকে ঘুমাইছিলাম করা যায় স্যার। আমরা জাস্ট এই যে এইজ আছে না, এখানে জাস্ট ইন্টিজারের ভিতরে এখানে যদি এইজ লিখে দিই, এখন আপনি স্ট্রিং নাম্বার একটা কোনো একটা লেখার যদি আপনি করার কথা হবে না, তো সেটা অবশ্যই নাম্বার হতে হবে, নিউমেরিক নাম্বার হতে হবে। আপনি দেখেন অ্যালফাবেটকে যদি স্ট্রিং করেন ইন্টিজার হবে না স্যার। আমরা একটু দেখি কত আসলো, এই হয়েছে না স্যার আপনার রেজাল্ট? আপনারটা মানে বুঝছে স্যারটা বলতেছি। ওকে, আপনি লেট কেন ম্যাডাম? বুঝিনি, ঠিক আছে আচ্ছা ওকে। তো মোটামুটি এতটুকুই থাকুক আজকে রাখাবো না। এখন কি প্র্যাকটিস করা দরকার আছে? বাসা দেবে, ঠিক আছে? বেসিক জিনিস তো মোটামুটি পারবেন আশা করি। তো এই ভ্যারিয়েবল সম্পর্কে একটু পড়বেন। কালকে এই স্যালারি একটা কুইজ হবে, মানে আমাদের প্রতিদিনই আমাদের কিছু না কিছু কুইজ, কিছু টাস্ক থাকবে, ঠিক আছে? সো মেন্টালিটি মানে রেডি দেখেন, মেন্টালিটি যেন আপনাদের দাঁড়ান রেকর্ড সেভ করে তাহলে বলতেছি।